বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের তোকে এত কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না অভিক। তৃষা, বাড়াবাড়ির একটা সীমা আছে। আচ্ছা, আমি যখন তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছি না, তাহলে তুই কেন আমার পেছনে চামচিকের মতো পড়ে আছিস? দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি। রুদ্র খুব একটা ভালো চরিত্রের ছেলে না, ওর অনেকগুলো অ্যাফেয়ার্স আছে। একই সঙ্গে 3-4টে মেয়েকে নাচাচ্ছে। পরবর্তীকালে তুই কষ্ট পাবি, সেই জন্যই বারণ করছি। আমি কষ্ট পাবো ভাবিস সেই কথা আজকাল? তোর সময় আছে বুঝি এইসব নিয়ে ভাবনা চিন্তা করার? নিজের প্রেম নিয়ে এতটাই ডুবে আছিস যে আমি 3 দিন জ্বরে পড়েছিলাম বিছানায়, একটাবার দেখতে আসা তো দূরের কথা, ফোন করেও খবর নিসনি। সরি ত্রিশু, বিশ্বাস কর, নবীন বরণের জন্য ব্যস্ত ছিলাম। এত বড় একটা অনুষ্ঠানের অর্গানাইজ করার দায়িত্ব পুরোটাই আমার ওপর ছিল। আর তাছাড়া তুই যে ওখানে গান করবি, এরা তো আমায় আগে বলিসনি। তোর নাম অ্যানাউন্স হতেই আমি চমকে গেছিলাম। আজকাল কথাও লুকাচ্ছিস আমার থেকে? এতটা পর হয়ে গেছি তোর কাছে? পর তো আমি হয়ে গেছি অভিক, অনেকটা অপরিচিতের মতন। ফ্রেশার্স ওয়েলকামে আমি গান করব, সেটা 1 মাস আগে নাম জমা দিয়েছিলাম। তুই তো সব কিছুর দায়িত্বে ছিলিস, কই একবারও তো আমায় বলিসনি গান গাওয়ার কথা। আমি দেখিনি ঠিক আছে, তাই বলে তুই কি বলতে পারতিস না? এত রুয়াব কোত্থেকে আসছে তোর? নাকি যার প্রেমে পড়েছিস সেই তোকে এত সাহস জোগাচ্ছে? স্থির হয়ে যায় তিশার দৃষ্টি। কঠিন গলায় দাঁতে দাঁত চেপে বলে, তোর বেলায় সব ঠিক আছে বল, আর আমার বেলায় সব ভুল কেন রে? আমি কি তোর কেনা গোলাম? যা করতে হবে তোকে বলে করতে হবে? বেশ করেছি, প্রেম করেছি, তোর কি? তুই যখন করেছিলিস আমায় বলে করেছিলিস। আর কখনো আমার ব্যাপারে নাক গলাবি না। তৃষা পিছন ঘুরে চলে যেতে উদ্যত হলেই অভিক হাত বাড়িয়ে ওর লম্বা চুলের বিনুনিটা ধরে এক টানে নিজের হাতে পেঁচিয়ে তৃষাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত চেপে রক্ত চোখে হিস হিসে গলায় বলল, খুব কথা শিখেছিস তাই না? এক চড়ে তোর সমস্ত দাঁত ফেলে দেব। নিজের ভালো কতটুকু বুঝিস তুই? ছোট থেকে তো আমি সব কিছুতে সাবধান করে গার্ড করে এসেছি। আজ খুব লায়েক হয়ে গেছিস না? রুদ্রর সাথে আর যেন তোকে না দেখি। আবার আমার চুল ধরেছিস? ছাড় বলছি, ছাড়। ব্যথায় তৃষার মুখ পুচকে যায়। তৃষা 2 হাত দিয়ে অভিকের শক্ত করে ধরে রাখা হাতটার থেকে ওর চুলের বিনুনিটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু অভিকের শক্তির সাথে পাল্লা দিয়ে উঠতে পারে না ও। রাগের চোটে অভিকের হাতের আর কপালের শিরা ফুলে উঠেছে। যন্ত্রণায় তৃষার চোখ ফেটে জল বেরিয়ে আসে। তোরা তো রাগ হচ্ছে কেন? আর তাছাড়া আমি যদি কারোর সাথে প্রেম করিও, তাতে তোর কি সমস্যা? কথাটা শুনে শক্ত হাতের বাঁধন শীতল হয়ে আসে অভিকের। আস্তে করে নিজের হাত থেকে তৃষার চুলের বিনুনিটা মুক্ত করে বলে, ও যদি ভালো ছেলে হতো, ওর চরিত্র যদি ঠিক থাকতো, তাহলে আমি আপত্তি করতাম না। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি, হি ইজ নট আ গুড গাই। রুদ্রর সাথে আমার কোনো সম্পর্ক নেই। চিৎকার করে ওঠে তৃষা। আমি কাউকে ভালোবাসি না, কাউকে না, আর কখনো বাসবও না। তুই তুই যা এখান থেকে। অভিক দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যায় তৃষার ঘর থেকে। তৃষা দৌড়ে গিয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করে সেটাতে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে হাঁটুতে মুখ গুজে বসে পড়ে মেঝেতে। এখনো তুই বুঝলি না অভিক? কেন অভিক, কেন তুই এত পাল্টে গেলি? কেন আমার চোখের ভাষাগুলো এখন তোর কাছে অস্পষ্ট? কেন এরা ছুঁতে পারে না তোর মনটাকে আজকাল? আমি যে তোকে এতটা ভালোবাসি, কেন তার আভাস তোর মনটা স্পর্শ করতে পারে না? বল না কেন? আর যদি রুদ্র ভালো ছেলে হতো, তাহলে তুলে দিতিস আমাকে ওর হাতে? তোর একটুও কষ্ট হতো না বল?
একটুও খারাপ লাগতো না? তোর খারাপ লাগবে কেন? তুই তো আর এখন আমার অভিক নেই, তুই তো এখন অন্যের। আবার বুকের কষ্টগুলো দুকুল ছাপিয়ে বাঁধ ভাঙা জোয়ারের জলের মতন বেরিয়ে আসে ওর চোখ বেয়ে। কাটছে দিন, কাটছে মাস, দেখতে দেখতে পেরিয়ে গেল গোটা 1.5 বছর। এই 1.5 বছরে রুদ্রর গানের ব্যান্ডটাও বেশ নাম করে ফেলেছে। আর তার সাথে সাথে রুদ্রর মনের মধ্যে এক সূচ পরিমাণও জায়গা ছাড়েনি তৃষার অধিপত্য। এরই মধ্যে অনেকবার তৃষাকে প্রেম নিবেদন করেছে রুদ্র, কিন্তু প্রতিবারই তৃষার তরফ থেকে প্রত্যাখ্যানই পেয়েছে। তবে তাতে কোনো যায় আসে না রুদ্রের। ওর ভালো লাগে তৃষাকে ভালোবাসতে। সে তৃষায় হ্যাঁ করুক বা নাই করুক, কোনো আক্ষেপ নেই, নেই কোনো অভিযোগ, আর নেই কোনো শর্ত। সেই দিনের সেই প্লে বয় আজ একটা মেয়ের প্রেমে উন্মাদ। রুদ্র এখন সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিজের ব্যান্ড রুদ্রাক্ষটাকেই বড় করার স্বপ্ন দেখছে। তৃষার এটাই ফাইনাল ইয়ার, আর কয়েক মাস বাকি পরীক্ষার। তৃষা, রুদ্রাক্ষ হয়ে গান করো না। তোমার যা ট্যালেন্ট তাতে আমি শিওর তুমি অনেক নাম করবে। না, এই বেশ ঠিক আছে, এর বেশি কিছু প্রয়োজন নেই। কিন্তু ভেবে দেখতে পারো, তুমি যদি লিড সিঙ্গার হও আমাদের ব্যান্ডটা অনেক দূর এগোবে আমি নিশ্চিত। রুদ্র আবার খোঁচায়, তুমি খামোখা এক্সপেকটেশন বাড়াচ্ছ রুদ্র। ব্যান্ডের গান আমি করি না। আরে তুমি যেটা করো সেটাই অসাম, চেষ্টা তো করে দেখতে পারো। পরে ভেবে দেখব, আগে কলেজটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, দিলাম তোমায় সময়, ভালো করে ভেবে উত্তর দিও। রুদ্রাক্ষ তোমার অপেক্ষায় থাকবে। সেই দিনের পরে অভিক নিশ্চিন্ত হয়েছে তৃষার কথায়। অভিক জানে তৃষা মুখে যেটা বলে সেটা করে। গোটা 1 বছর অভিক দেখেছে কলেজে তৃষা খুব কম বন্ধু বান্ধবের সাথেই মেশে। রুদ্রকে বরাবরই এড়িয়ে চলে তৃষা। রুদ্রই বারবার আসে তৃষার কাছে। সবকিছু ঠিক থাকার মধ্যেও ওদের অটুট নিশ্চিদ্র বন্ধুত্বটার দেওয়ালে যেন ফাটল ধরেছে। আগের মতো সাবলীলতা অনেকটাই কমে এসেছে তৃষার মধ্যে। অভিক বরাবরই একই রকম থাকার চেষ্টা করে। খুনসুটি, ঝগড়া, বিনা কারণে রাগানো। কিন্তু তৃষা কেমন উদাস হয়ে গেছে লক্ষ্য করে আজকাল। খুব সহজেই হার মেনে যায় অভিকের কাছে। যেই মেয়ে আগে ঝগড়াঝাটি, মারপিট, নালিশ করে হলেও নিজেকে জিতিয়ে ছাড়বে, সেই মেয়ে ওর সব থেকে প্রিয় চুল ধরে টানলেও কোনো প্রতিবাদ করে না। শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকে অভিকের দিকে। কত কথা লুকিয়ে আছে যেন ওই 2 চোখে। অভিক বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না তৃষার চোখের দিকে। তুই খুব পাল্টে গেছিস তিশু। তোকে এমন শান্তশিষ্ট একটু ভালো লাগে না। এখন আর আগের মতন ঝগড়া করিস না কেন আমার সাথে? খুব মিস করি তোর ঝগড়াগুলো। এখন যে আর আগের মতন কিছুই নেই অভিক, সেই অধিকার আমার ফুরিয়েছে। মৃদু হেসে বলল তৃষা। মানে কি নেই আগের মতন? সবই তো একই আছে, শুধু তুই কেমন পাল্টে গেছিস। কেমন দার্শনিকদের মতন কথা বলিস আজকাল। সব আমার মাথার ওপর দিয়ে যায়। তোর ওপর অধিকার ফলানোর, ঝগড়া করার, মারপিট করার নতুন মানুষ এসে গেছে যে তোর জীবনে। তৃষা ধীর গতিতে হেঁটে অভিকের ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ায়। তাই বলে তোর জায়গা ফুরিয়ে যাবে কেন? অভিক ভুরু কুঁচকে বলল, ওই তো একটা ছোট্ট হৃদয়, কতজনকে জায়গা দিবি? তৃষা পিছন ঘুরে জানলার গায়ে পিঠ ঠেকিয়ে অভিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুই তো বরাবরই ওখানে আছিস। শ্রেয়াকে আমি ভালোবাসি। তোদের দুজনের জায়গা আলাদা। আলাদা হলেও আসন তো একটাই। দুইজনে অ্যাডজাস্ট করে বসতে সমস্যা হবে। তাই তোর খুশির জন্য আমি না হয় আমার জায়গা ছেড়ে দিলাম,
কথাটা শোনার সাথে সাথে অভিকের চোখ স্থির হয়ে যায় তৃষার মুখে। ধীর পায়ে এগিয়ে এসে তৃষার কাঁধ দুটো দু হাতে চেপে ধরে বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে তৃষার স্থির হয়ে থাকা চোখের দিকে। তুই আজকাল যে কী সব বলিস না, আমি কিছুই বুঝতে পারি না। তুই কেমন একটা প্রহেলিকার মতন হয়ে যাচ্ছিস, জটিল অঙ্কের মতো। কিছুতেই যেন আজকাল তোকে সলভ করে উঠতে পারি না। তৃষা নিজের বাষ্প ঘনীভূত হয়ে আসা চোখটা সরিয়ে অভিকের হাত থেকে মুক্ত হয়ে একটু দূরে সরে এসে বলল, কোনো কিছুই আর আগের মতন নেই অভিক, আর কখনো হবেও না। বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, পরিবেশ, প্রকৃতি, মানুষের মন, মস্তিষ্ক, সব কিছু। আমরা আর সেই নার্সারির অভিক তৃষা আর নেই। তুই এখন মাস্টার করার সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিস। আমারও ফাইনাল ইয়ার সামনে। আমিও গ্র্যাজুয়েশনটা হয়ে গেলে চাকরির চেষ্টা করব। তখন কে কোথায় থাকবো, কার কোথায় ঠিকানা হবে, কারোর কি জানা আছে বল? এইসব নিয়ে এত ভাবিস না। জীবনে অনেক অধ্যায় আসে, আবার অনেক অধ্যায় হারিয়েও যায় কালের স্রোতে। তোর আর আমার ছেলেবেলাটাও একটা অধ্যায় ছিল। সময়ের সাথে তার রং ফিকে হবে, এটাই স্বাভাবিক। ছাড় এসব কথা। কাকু কাকিমাকে বলেছিস শ্রেয়ার ব্যাপারে? বেশি দেরি করিস না। চাকরি পেয়ে গেলে নিশ্চয়ই শ্রেয়াকে বিয়ে করবি। মনের মধ্যে ঘনিয়ে ওঠার চাপ কমানোর জন্য প্রসঙ্গ পাল্টায় তৃষা। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আসলে চাকরি না পেয়ে কি করে বলি তাই বুঝতে পারছি না। অভিক চিন্তিত মুখে বলে, অন্তত বলে রাখ, কাকু কাকিমার তো জেনে রাখা উচিত। হঠাৎ করে বললে ওনাদের হয়তো সমস্যা হতে পারে। চাকরি না পেলে সাহস করে কিছু বলতে পারছি না। তুই তো জানিস বাবাকে, যেটা বলবে সেটাই করবে, একরোখা মানুষ। যদি বেঁকে বসে, সেই ভয়েই বলছি না এখনই। আগে নিজের পায়ের মাটি শক্ত করে নেই, তারপর না হয় বলবো। আচ্ছা ত্রিশু, তুই খুশি তো? কি ব্যাপারে? আমার আর শ্রেয়ার ব্যাপারে? হঠাৎ এতগুলো বছর রিলেশনে থাকার পর এখন জিজ্ঞেস করছিস? না, তাও বল না। ও মা, না খুশি হওয়ার কোনো কারণ আছে বুঝি? শ্রেয়াদি কত সুন্দরী, শিক্ষিতা, বুদ্ধিমতী, তোর সাথে একেবারে পারফেক্ট। আমি খুব খুশি তোর জন্য। আমি বরং আসি রে, আজ একটু কাজ আছে। তৃষা দ্রুত পায়ে অভিকের ঘর ছেড়ে বেরিয়ে আসে। চোখের জলটা আর লুকিয়ে রাখার ক্ষমতা নেই অভিকের সামনে। দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে এক ছুটে নিজের বাড়ি চলে যায় ও। যেভাবে দিন দিন দুজনের মধ্যে মান অভিমানের পালা চলছে, তাতে মনে হয় এটাই সঠিক সময় ওদের দুজনকে জানিয়ে দেওয়ার যে ভবিষ্যতে ওদেরকে একসাথেই গাঁটছড়া পাততে হবে, বললেন অভিকের বাবা সুবিমল সেনগুপ্ত। সেটাই। আসলে বয়সটা আর ঝগড়াঝাটি মারপিটের নেই, বুঝলে সুবিমল? যৌবন বয়সে মানের থেকে অভিমানটাই বেশি হয়। ওরা এখন সেই ফেজে আছে। তৃষার বাবা সুরজিৎ মান্না রসিকতা করে বলল কথাটা। ঠিকই বলেছ। আর তাছাড়া অভিক এখন ভালো চাকরি পেয়ে গেছে, সমস্যার তো কিছু নেই। তৃষারও গ্র্যাজুয়েশন কমপ্লিট। আর দেরি করে লাভ কি বলো? এখন বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। না তো আজকালকার ছেলে মেয়েদের আবার অ্যাডজাস্ট করার ক্ষমতা খুব কম। তাছাড়া তোমার তো আর চিন্তা নেই, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। পড়াশুনো যা করার সে আমার কাছে থেকেই করবে। তুমি বরং তৃষাকে কথাটা জানাও। আমি দেখি আজ অভিক বাড়ি ফিরুক, আমরা ওকে জানাবো। জানি আপত্তি করার কোনো জায়গা নেই, দুজনেই রাজি হবে, তাও একটা ফর্মালিটি ওদেরকে জানানো। তৃষার বাবা সুরজিতের উদ্দেশ্যে বলল সুবিমল সেনগুপ্ত। সে আমি জানি দাদা,
ছোট থেকেই অভিক ছাড়া তৃষা যা অন্ধ। হাসতে হাসতে বললেন অর্চনা দেবী। সে আর বলতে, অভিজ্ঞ তো যতই মারপিট করুক আর ঝগড়া করুক না কেন, তৃষাকে চোখে হারায়। অভিকের তরফ থেকেও নিশ্চিন্তে থাকো অর্চনা, হাসতে হাসতে বলল অভিকের মা অমৃতা। তোমরাও আমাদের তরফ থেকে পাকা কথাই ধরে নাও বৌঠান, আর বেশি দেরি করে লাভ নেই, শুভস্র শীঘ্রম। অন্তত একসঙ্গে থাকলে মান অভিমানটা কমবে, বুঝলে? হয়তো আমাদের জন্যই নিজেরা এখনো খোলাখুলিভাবে মিশতে পারছে না, তৃষার বাবা সুরজিৎ বলল। তবে তাই হোক, আজই দুজনকে জানানো হোক দুজনের বিয়ের কথা। সবেমাত্র অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বসেছিল অভিক, আর তখনই তৃষার সাথে বিয়ের কথাটা বললেন সুবিমল বাবু। অভিক, তোমার সাথে একটা কথা আছে, খুব ইম্পর্ট্যান্ট। তোমার মা আর আমি কিছু বলতে চাই। হ্যাঁ বাবা, বলো না, মোবাইলটা স্ক্রল করতে করতে বলল অভিক। শোনো অভিক, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, স্বনির্ভর হয়েছো, ভালো চাকরি করছো, মোটামুটি সেটেল বলা যায়। তাই এটাই আমাদের মনে হলো সব থেকে ভালো সময় তোমাকে কথাটা বলার। কি কথা বলবে বলো না, আমি শুনছি তো। দেখো, আমি আর সুরজিৎ বহু পুরনো বন্ধু, এবং কতটা ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ বন্ধু সেটা তোমার অজানা নয়। হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু কেন, কি হয়েছে? আঙ্কেলের কিছু হয়েছে? না, সুরজিতের কিছু হয়নি। কথাটা তৃষা আর তোমাকে নিয়ে। তৃষার নামটা শুনতেই অভিক মোবাইল থেকে মুখটা তুলে অবাক দৃষ্টিতে সুবিমল বাবু আর অমৃতা দেবীর মুখের দিকে তাকায়। তৃষাকে নিয়ে? কেন, কি হয়েছে ওর? বিয়ের ঠিক হলো নাকি শাকচন্নিটার? অভিক একটু মজার চলে হাসতে হাসতে বলল, হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে। অবাক হয়ে বাবার দিকে তাকায় অভিক। বিয়ে ঠিক হয়ে গেল আর আমায় জানালো না? মনে মনে বলল অভিক। তুমি যখন জন্মেছিলে তখন আমরা দুই বন্ধু মিলে ঠিক করেছিলাম, যদি সুরজিতের মেয়ে হয় তাহলে আমরা এই বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করব। মানে, একটু পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। কি বলতে চাইছো? অভিকের গলা ক্রমশ গম্ভীর হতে থাকে, মুখের হাসি মিলিয়ে গেছে ওর। এর মানে হলো এই যে, যখন সুরজিতের মেয়ে তৃষার জন্ম নেয় তখন আমরা দুজন ঠিক করি এবং দুজন দুজনকে কথা দিই যে তোমরা যখন যুবক যুবতী হবে এবং বিবাহযোগ্য হবে তখন তোমাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমরা আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করব। আর সেই কারণেই তোমাদের দুজনকে ছোটবেলা থেকে এতটা সাবলীলভাবে মিশতে দেওয়া হয়েছিল। অভিক আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা মায়ের দিকে। বাকশক্তি যেন হারিয়েছে ওর। সুবিমল বাবু আরো বললেন, ইদানিং তোমাদের দুজনের চারিত্রিক পরিবর্তন দেখে আমরা ভালোই বুঝেছি যে তোমাদের মধ্যেকার সম্পর্কটা বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে গেছে। সুবিমল বাবু আর অমৃতা দেবী দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলছিলেন কথাটা। সুতরাং আমি নিশ্চিত তোমার এই বিয়েতে কোনো আপত্তি থাকবে না। এতক্ষণে মুখ খুলে অভিক, তোমরা ভুল ভাবছো বাবা, আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বন্ধুত্ব ছাড়া, দৃঢ় গলায় বলল অভিক। সুবিমল বাবু আর অমৃতা দেবী আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের দিকে। তোমরা কি পাগল হয়ে গেছো? ও তো আমার বন্ধু, তাছাড়া আমি ওকে ওই নজরে কখনোই দেখিনি। তোমরা তো জানো আমাদের মধ্যেকার সম্পর্কটা কেমন। তৃষাকে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাছাড়া আমি শ্রেয়া বলে একটা মেয়েকে ভালোবাসি, অনেক বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। ওকে আমি কথা দিয়েছি, এই অবস্থায় কিভাবে আমি তৃষাকে বিয়ে করতে পারি? এইসব তুই কি বলছিস অভিক? অমৃতা দেবী উত্তেজিত হয়ে বললেন। এমন বলিস না বাবা, আমরা সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছি তোদের দুজনের মধ্যে বিয়ে হলে এই সম্পর্কটাকে দুই পরিবারের আত্মীয়তায় পরিণত করব। আর সেই কারণেই
তোদের দুজনকে এতটা খোলাখুলি বিনা বাধায় মিশতে দিয়েছি। এটা তোমাদের সিদ্ধান্ত ছিল মা। কখনো আমাকে জিজ্ঞাসা করেছো আমি তৃষাকে বিয়ে করতে চাই কিনা? তোমাদের কথা দেওয়াটাই কথা, আর আমারটা? আমি শ্রেয়াকে কি বলবো? দেখ অভিক, কে শ্রেয়া আমি চিনি না, আর চিনতেও চাই না, কারণ আমি যেটা কথা দিয়ে রেখেছি তার অন্যথা হবে না। তোদের জন্মের আগে থেকে আমরা দুই বন্ধু একে অপরকে কথা দিয়েছি। এখন এই বয়সে এসে কথার খেলাপ করতে পারবো না। তাছাড়া তৃষা মাকে আমি তোর থেকে কোনো অংশে কম দেখি না। ও আমার আরেকটা সন্তানের মতোই। সুতরাং তোমাকে তৃষার সাথে বিয়ে করতেই হবে, কারণ তুমি জানো তোমার বাবা কখনো কথার খেলাপ করে না। আমার কাছে খুন করার থেকেও কথার খেলাপ করা বেশি বড় অপরাধ। আমি আমার বন্ধুর কাছে ছোট হতে পারবো না। এতদিন তাকে আশা দেখিয়ে এখন যদি তোমার কারণে না করে দিতে হয়, তাহলে এর থেকে আমার মৃত্যু ভালো। তুমি যদি সেটাই চাও তাহলে তোমার যা ইচ্ছা সেটা করতে পারো। বাবা! বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে থাকে অভিক সুবিমল বাবুর দিকে। রিল্যাক্স বাবা। আচ্ছা একটা কথা বলো, এই গড়রাজি বিয়েতে আমরা কেউ সুখী হতে পারবো? ভবিষ্যতে যদি একসঙ্গে থাকতে না পারি তখন কি হবে? তোমাদের দুজনের কথা দেওয়াটাই বড়। আমাদের জীবনের সুখ শান্তি খুশি কোনো ম্যাটার করে না। তাছাড়া আমিও তো একজনকে কথা দিয়েছি, কিভাবে সেই কথার খেলাপ করি? আচ্ছা, তোমরা আমাকে এত কথা বলছো, একবার তৃষাকে জিজ্ঞাসা করেছো ও কি চায়? ও তোমার মতন নয়, ওর জীবনে তোমার মতন কোনো উটকো ঝামেলা নেই, সুতরাং আপত্তি করার কোনো কারণ নেই। তৃষা আপত্তি করেনি? কিন্তু ও তো... মুখের কথা না শেষ করতে দিয়েই সুবিমল বাবু বলেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। অনেক কথা হয়েছে এই বিষয়, আমার সিদ্ধান্তই শেষ। আসছে বৈশাখে তোমাদের বিয়ের ব্যবস্থা করা হবে। আমি আর দেরি করতে চাই না। অনেক আগেই এই ব্যাপারটা তোমাদেরকে জানানো উচিত ছিল। কিন্তু শ্রেয়া, তার সাথে যখন সম্পর্ক তৈরি করেছিলে তখন আমাদেরকে যখন জানানোর প্রয়োজন মনে করনি, তখন তার সাথে কি করবে সেটাও তুমি বুঝে দেখো। এই কথা বলেই খবরের কাগজটা সেন্টার টেবিলের ওপর ছুঁড়ে সুবিমল বাবু ঘরের বাইরে বেরিয়ে যান। অভিক অসহায় গলায় অমৃতা দেবীকে বলে, মা তুমি তো অন্তত বোঝো, এইরকম ভাবে হয় না। আমি তৃষাকে ওই নজরে কোনোদিনই দেখিনি। ও আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওকে লাইফ পার্টনার হিসেবে ভাবিনি কখনো। প্লিজ মা। দেখ অভিক, তুই তো চিনিস তোর বাবাকে, কতটা একগুঁয়ে, যেটা বলে সেটা নড়চড় হয় না। তাছাড়া ওই নজরে দেখিসনি বলে কোনোদিনও দেখবি না তা তো নয়। তোদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক তো আছে, তাই নয় কি বল? কিন্তু মা, তোমরা বুঝতে পারছো না, আই রিয়েলি লাভ হার। দেখ অভিক, আমি একটা কথা বলি, জীবনে ভালো লাগা প্রচুর আসে। কিছু কিছু ভালো লাগা ভালোবাসার নামে বেশ কয়েকটা বছর চলেও সব ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ায় না। কত মানুষ আছে যারা কোনোদিনই দুজন দুজনকে চেনে না, জানে না, তবুও অচেনা অচেনা দুটো মানুষ একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবার তারপরে থাকতে থাকতে তাদের মধ্যে ভালোবাসাও তৈরি হয়ে যায়। তোর বাবা আমার ব্যাপারটাই দেখ না, আমরাও তো কেউ কাউকে চিনতাম না, বাড়ির সকলে বিয়ে ঠিক করেছিল। তাই বলে কি আমাদের মধ্যে ভালোবাসা হয়নি, সংসার হয়নি? তোরও হবে। সব থেকে বড় প্লাস পয়েন্ট, তোরা দুজন ছোটবেলাকার বন্ধু। একটা বন্ধুর থেকে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। কিন্তু মা, শ্রেয়াকে কি বলবো? ও তো খুব কষ্ট পাবে। তোমরা কেন আমার সাথে এরকম একটা অন্যায় করছো? নিজেদের জোর জেদ বজায় রাখতে গিয়ে আমার জীবনটা নষ্ট করছো। জীবনে এইরকম অনেক ঠুনকো সম্পর্ক তৈরি হয় অভিক। প্রতিটা সম্পর্ক মালা করে গলায় ঝুলাতে নেই। তৃষা তোকে ভালোবাসে, তুই সারা জীবনই একটা গাধা, তাই এত বড় হয়ে গিয়েও মনের কথাটা বুঝতে পারিস না।
তৃষা আমায় ভালোবাসে? এই কথা তোমায় কে বলেছে? তৃষা বলেছে? অবাক হয়ে জানতে চাই অভিক। আমি তোকে জন্ম দিয়েছি অভিক, তুই আমাকে না। আমি জন্ম থেকেই তোকে আর তৃষাকে দেখছি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বুঝবো না? এই বয়সটা তো আমিও পেরিয়েছি নাকি? আমি ওকে নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখিনি কখনো। তাই ওর চোখের ভাষা মা হয়ে বুঝতে পারবো না সেটা হয় না। ও, তার মানে সমস্ত কিছুর মূলে তৃষা? মনে মনে বলল অভিক। না না না, আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না মা। অভিক আমায় ভালোবাসে না। ভালোবাসা ছাড়া কোনো বৈবাহিক সম্পর্ক টেকে না বাবা, বোঝার চেষ্টা করো। চুপ কর, চুপ একদম। বেশি পেকে গেছিস না? বাবার মুখের ওপর কথা। আমি যেটা বলবো সেটাই হবে। অর্চনা, বোঝাও তোমার মেয়েকে। মনে যদি অন্য কারোর জন্য জায়গা তৈরি হয়েও থাকে তাহলে যেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলে। কারণ আমি সুবিমলকে কথা দিয়েছি, কথার খেলাপ আমি করতে পারবো না। আমারই ভুল হয়েছে, এত ছাড় দেওয়া উচিত হয়নি। বাবা মায়ের থেকেও বেশি বুঝে গেছে সব ব্যাপারে। মেয়ের দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করে বলল সুরজিৎ। বাবা, সেটা নয়, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার কোনো অ্যাফেয়ার্স নেই, করুণ সুরে বলে তৃষা। তাহলে তোর আপত্তির কারণটা তো বুঝতে পারছি না। ছোট থেকে দুজন দুজনকে এত কাছ থেকে চিনিস, দুজনের ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ সব তোরা জানিস। তারপরও কিভাবে তোর মনে হলো যে তুই অভিকের সঙ্গে সখী থাকবি না? অর্চনা মেয়ের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, মা, বন্ধুত্বের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পার্থক্য হয়। তোমরা এইভাবে জোর জবরদস্তি আমাদেরকে একসঙ্গে বাঁধলে এতে হিতে বিপরীত হতে পারে, বোঝার চেষ্টা করো। তৃষা অনুনয় বিনয় করতে লাগলো বাবা মার সামনে। দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল হবে। আর তাছাড়া, না তোর যখন কাউকে পছন্দ না, তুই যখন কারোর সাথে সম্পর্কে আবদ্ধ নেই, তাহলে শুধু শুধু বিয়েতে আপত্তি করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আবার বলল সুরজিৎ। প্লিজ বাবা, বোঝার চেষ্টা করো। এই বিয়ে আমি করব না। তোমরা একবার অভিকের সাথে কথা বলো, ওর মতটাও জানার চেষ্টা করো। আদৌ কি ও রাজি এই বিয়েটা করতে? জোর জবরদস্তি কখনো কোনো সম্পর্ক টেকে না। অভিকের সঙ্গে কি কথা বলবো না বলবো সেটা তোমায় দেখতে হবে না। শুধুমাত্র তুমি বিয়ের জন্য প্রস্তুত হও। আর আমি যদি জানতে পারি কোনো প্রকারে যে তুমি বিয়ের জন্য আপত্তি করেছো, তাহলে তুমি তোমার বাবাকে হারাবে। আমি আমার বন্ধুর কাছে মাথা নত করতে পারবো না, তার থেকে আমার মৃত্যু ভালো। বাবা, কি বলছো এসব? তোমরা কেন বুঝতে পারছো না এটা সম্ভব না? অভিক রাজি হবে না। ওর সাথে দয়া করে একবার কথা বলো। অর্চনা, মেয়েকে বোঝাও। হয় বিয়েতে রাজি হবে, নয়তো আমার মৃত্যু দেখবে নিজের চোখে। এই বলে সুরজিৎ ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমরা তো ভাবতেই পারিনি তোদের দুজনকে বিয়েতে রাজি করানো নিয়ে এত সমস্যায় পড়তে হবে। অর্চনা মেয়ের উদ্দেশ্যে বলল। মা, সব কিছু কখনোই নিজের মনের মতন তৈরি করা যায় না। আমাদেরকে সাবলীলভাবে মিশতে দিয়েছ মানে এই নয় যে আমাদের মনের ওপর লাগাম লাগাতে পেরেছ। মানেটা কি? তুই তো অভিককে ভালোবাসিস। মা, আমাকে মিথ্যা বলবি না। আমি তোর ডায়েরি পড়েছি। তুই কি ভাবিস আমার চোখে ফাঁকি দিবি? তুমি আমার ডায়েরি পড়েছো মানে? কেন মা? কাউকে না বলে তার পার্সোনাল ডায়েরি কখনো হাত দিতে নেই, এ কথা তুমি আমায় শিখিয়েছ। আর তুমি শেষ পর্যন্ত... চুপ কর, বাজে কথা কম বল। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না ত্রিশু। তুই তো অভিককে ভালোবাসিস, তাহলে কেন আপত্তি করছিস? মা, অভিককে আমি ভালোবাসি তার মানে তো এই নয় যে অভিকেরও আমাকে ভালোবাসতে হবে। এটাও তো হতে পারে ও হয়তো অন্য কাউকে পছন্দ।
তোমরা আগের থেকে কোনো কিছু না জেনে এইরকম একটা ডিসিশন কেন নিলে মা? দেখ ত্রিশু, তোদের বিয়ের ডিসিশন তোদের জন্মের আগের থেকে নেওয়া। আর যদি অভিকের কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুই কি জানতিস না? আমায় কথা ঘোরানোর চেষ্টা করবি না। আর তাই যদি হয়েও থাকে তাহলে অভিক আগে বিয়েতে না করুক, তখন ভেবে দেখা যাবে। হ্যালো বল, আজ তোর গানের স্কুল আছে না বিকেলে? হ্যাঁ আছে, কেন? ঝিলপাড়ে আয় 5টার সময়, কথা আছে। কেন? তুই বাড়িতে আয়। কি কথা যা বাড়িতে বলা যাবে না? দরকার আছে বলেই বলছি, বাড়িতে বলা গেলে বাড়িতেই বলতাম। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। দুই পরিবারের বাবা মায়ের জোড়াজুড়ি আর ইমোশনাল ব্ল্যাকমেইলের দরুন বিয়েতে রাজি হতে বাধ্য হয় তৃষা আর অভিক। অভিক ভেবেছিল তৃষা যেহেতু শ্রেয়া আর ওর ব্যাপারটা জানে, তাই নিশ্চয়ই ঠিক কিছু একটা বলে ব্যাপারটা সামলে নেবে যাতে বিয়েটা নাকচ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যবের থেকে জানতে পারে তৃষা স্বইচ্ছায় রাজি হয়েছে বিয়েতে, তবে থেকেই তৃষার প্রতি সব রকমের আবেগ অনুভূতিগুলো যেন কর্পূরের মতন উড়ে গিয়ে একরাশ রাগ, অভিমান আর ক্ষোভ জমা হয়েছে অভিকের মনের মধ্যে। তাই আজ কিছু কথা পরিষ্কার করার জন্য তৃষাকে অভিক ডেকে পাঠিয়েছে ওদের চিরপরিচিত জায়গা ঝিলপাড়ে। হ্যাঁ বল, কি বলবি? এখানে ডাকলি কেন? এখন যেন চাইলেও তৃষা স্বাভাবিক হতে পারে না অভিকের সাথে। কোথাও যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে দুজনের মধ্যে। দুজন দুজনকে দেখা তো যায়, কিন্তু ছুতে পারে না কেউ কারোর মনটাকে। অফিস থেকে সোজা নিজের বাইকটা নিয়ে ঝিলপাড়ে এসে দাঁড়ায় অভিক। তৃষা কিছুটা আগেই এসে বসেছিল একটা চেয়ারে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা। ইতিমধ্যে 3টা সিগারেট শেষ করেছে অভিক। তৃষার কথা কানে যেতেই চতুর্থটাকে মাটিতে ফেলে পা দিয়ে ঘষতে ঘষতে গম্ভীর গলায় বলল, তুই বিয়ের জন্য রাজি হয়েছিস এটা ভেবেই আশ্চর্য হয়ে যাচ্ছি। তুই জানিস না আমি শ্রেয়াকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুই এটা ইচ্ছে করে করলি বল তৃষা? এত হিংসা তোর মনে? আমার সাথে শ্রেয়াকে তুই প্রথম থেকেই সহ্য করতে পারিস না, আমি জানতাম। এইসব কি বলছিস তুই অভিক? তুই সত্যি বিশ্বাস করিস আমি শ্রেয়াকে হিংসা করি? হ্যাঁ হ্যাঁ করিস, আলবাত করিস। না হলে সব জেনে শুনে আমার এত বড় ক্ষতি তুই করতিস না। লজ্জা করে না তোর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে? আমার ভাবতেও ঘৃণা হয় তুই আমার বেস্ট ফ্রেন্ড। প্রবল আক্রোশে ফেটে পড়ে অভিক। তুই সত্যিটা জানিস না অভিক, আমার কথা না শুনে এত কথা নিজেই বলে চলেছিস। আমাকে বলার সুযোগটা তো দে। বাবা আমাকে। তুই আর কি সাফাই দিবি? আমি সব জানি। তুই ভালো করেই জানতিস বাবা মাকে কান্নাকাটি করে বললে তারা কোনোদিনই আপত্তি করবে না। তুই তো তাদের নয়নের মণি। তুই এটা কি করে করলি ত্রিশু? একবারও আমার কথা ভাবলি না? এই বিয়ের সম্পর্ক সুখের হবে তো? আমি জীবনেও তোকে মেনে নেব না আমার ওয়াইফ হিসেবে। কোনোদিন কিচ্ছু পাবি না তুই আমার কাছ থেকে, মনে রাখিস। কোনো রকম স্ত্রীর মর্যাদা, অধিকার, স্বামীর ভালোবাসা কিচ্ছু না। আজকের পর থেকে তুই আমার চোখে অনেকটা নিচে নেমে গেলি। আমার ভাবতেও রাগে শরীর জ্বলে যাচ্ছে যে সেই ছোট থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস। অভিক, আমার কথাটা তো শোন। আমি কোনোদিন ভাবতে পারিনি তুই এটা আমার সাথে করবি। আমার ওপর একচ্ছত্র অধিপত্য ছিল তোর, সেটা জবের থেকে ভেঙেছে। তুইও মরিয়া হয়ে উঠেছিস আমাকে শ্রেয়ার থেকে আলাদা করতে। আমাকে শ্রেয়া বহুবার বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। এতটাই অন্ধর মতন অগাধ বিশ্বাস ছিল তোর ওপর। কোনোদিন ওর কোনো কথার আমল দিইনি। ভাবতাম ওর মনের ভুল। আজ মনে হচ্ছে যে কত বড় ভুল করেছিলাম আমি। তুই এইভাবে আমার ভালো মানুষের সুযোগ নিবি আমি ভাবতেও পারিনি। কি করে আমাকে ঠকাতে পারলি ত্রিশু? এত ভরসা, এত বিশ্বাস সব এক নিমিষে মাটি করে দিলি। একটুও বাঁধলো না তোর? শুধুমাত্র আমাকে তোর সম্পত্তি করে রাখবি বলে এটা করলি তো? অভিক, শোন আমার কথা। তৃষা অঝরে কেঁদে চলেছে।
অভিকের কানে কোনো কথাই ঢুকছে না যেন। এর ফল ভালো হবে না, তুই দেখে নিস। আমি নিরুপায় ছিলাম, বিশ্বাস কর। তুই জানিস না বাবা আমাকে। মুখের কথা শ্রেষ করতে পারে না তৃষা। অভিক চিৎকার করে বলে, আমি কিছু শুনতে চাই না। এখন বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা তুই বলবি, আমি জানি। চমকে ওঠে তৃষা। ছোট থেকে এটাই তো করে এসেছিস, সবার কাছে ভালো সেজেছিস আর আমাকে সবার কাছে খারাপ করেছিস। তোর মিথ্যা নালিশের জন্য কত মার খেয়েছি বাবার কাছে, আমি ভুলে গেছি মনে করেছিস? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। শুধু এইটুকু বলবো, শ্রেয়ার কান্নার দাম তোকে দিতে হবে। আমি কোনো দিন তোকে ক্ষমা করব না। তুই দুটো জীবন নষ্ট করে দিলে নিজের জেদ বজায় রাখতে। সারা জীবন মাথা কুটে মরে গেলেও আমায় পাবি না, এই বলে দিলাম। অভিক শোন আমার কথা। তুই ভুল বুঝছিস, আমার কোনো উপায় ছিল না। শোন একটাবার লক্ষ্মীটি। তৃষা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে অভিকের পেছন দিক থেকে একটা হাত চেপে ধরে। ডোন্ট টাচ মি। এক ঝটকায় নিজের হাতটা তৃষার হাত থেকে ছাড়িয়ে নিয়ে তৃষার মুখের সামনে আঙুল তুলে রক্ত চোখে বলে, আমার ধারের কাছে আসারও চেষ্টা করবি না। তোর মতন একটা ক্রিমিনাল মাইন্ডেড মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যি বড় বিচিত্র এই মনের কার্যকলাপ। এই যে কি চায় কি না চায়, কার প্রতি অধিকার, কার প্রতি দুর্বল, কার প্রতি সবল, স্বয়ং ধরনকারীও বোঝার ক্ষমতা নেই। মনের সাথে কখনোই বুঝি তার এই দ্বন্দ্ব মেটার নয়। যে অভিক দীর্ঘ 5 বছর যাবৎ শ্রেয়ার সাথে সম্পর্ক থাকার পরেও তৃষার প্রতি অধিকারবোধ এক চুলো কমেনি, বরং বেড়েছিল অনেক বেশি। কেন জানে না, সবসময় ওর মনে হতো তৃষা বুঝি ওর থেকে দূরে চলে যাচ্ছে, অন্য কাউকে ওর থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। ওর থেকে বেশি যদি কারোর সাথে বন্ধুত্ব হয়ে যায়, ওর বেস্ট ফ্রেন্ডের জায়গাটা যদি অন্য কাউকে দিয়ে দেয়, অন্য কারোর সাথে হাসবে, অন্য কারোর সাথে ঝগড়া করবে, অন্য কারোর সাথে মারপিট করবে, দুজনে রাগারাগি হলে কান ধরে ক্ষমা চাইবে, কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরবে, মুখ গুজবে ত্রিশু অন্য কারোর বুকে, সেও ওর মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করবে। এই সমস্ত ভাবনাগুলো বারবার অভিককে ভয়ার্ত করে তুলত, রাতের ঘুম ছুটিয়ে দিত। ছোট থেকে এইগুলোই তো ছিল ওদের সম্পর্কের ভিত্তি। এইগুলোর ওপর অন্য কারোর অধিকার চলে আসবে, এটা যে স্বপ্নেও কল্পনা করতে পারে না অভিক। শ্রেয়াকে ভালোবাসে এটা ঠিকই, সেটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। কখনো শ্রেয়ার প্রতি পজিটিভনেস আসেনি অভিকের। এমনকি বিগত 2 বছর ধরে রনিত নামক একটা ছেলে, যে কিনা শ্রেয়ার বাবার সহকর্মীর পুত্র, শ্রেয়ার জন্য পাগল, সেটা জেনেও শ্রেয়ার প্রতি কখনোই মনের মধ্যে তেমন উদ্বেগ আসেনি অভিকের। কিন্তু রুদ্রকে যখনই তৃষার পাশে দেখে ওর রক্ত গরম হয়ে ওঠে। রুদ্রর সাথে তৃষার এখন বেশ ভালোই একটা সৌজন্যমূলক বন্ধুত্ব গড়ে উঠেছে গানের খাতিরে। 2টো প্রোগ্রামও করেছে ইতিমধ্যে তৃষা রুদ্রর সাথে, আর তাতেই বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কম অশান্তি হয়নি। কিন্তু তৃষা এবার ওর কথা শোনেনি। বেশ কিছুদিন ধরেই মেয়েটা কেমন যেন অবাধ্য হয়ে উঠেছে অভিক লক্ষ্য করে। অভিকের প্রতিটা কথাতেই যেন নাকচ করতে পারলে ওর শান্তি হয়। মাঝে মাঝে ওর মনে হয় শ্রেয়ার সাথে সম্পর্কটা না হলেই হয়তো ভালো হতো, তাহলে তৃষা ওর থেকে এতটা দূরে চলে যেত না। তারপরেও যার প্রতি এত অধিকার বোধ, যার প্রতি এত উদ্বেগ, যার প্রতি এত ব্যাকুলতা, তার সাথে বিয়ের কথা বলাতে এতটা বিদ্রোহ ভাবা যায় না, তাই না? আসলে মানুষ যখন কোনো কিছু খুব সহজেই হাতের মুঠোয় পেয়ে যায়, তখন তার মূল্যবোধ হারিয়ে ফেলে খুব সহজেই। সেই ছোট বাচ্চা ছেলেটার সামনে ছড়িয়ে থাকা অজস্র খেলনার মতন, সারাদিন হাতের কাছে পড়ে থাকলেও ছুঁয়ে দেখে না সেই খেলনাটাকে। কিন্তু যখনই অন্য কেউ এসে সেটাকে ছোঁয়ার চেষ্টা করে, তখনই সেটার গুরুত্ব অপরিসীম হয়ে পড়ে তার কাছে।